আমি হঠাৎ করে মানে কোনো মুভমেন্ট বুঝতে পারছিলাম না। তো সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে বলি, সেও সঙ্গে সঙ্গে স্টেপ নেয়, আমাকে নিয়ে দৌড়ায় এখানকার সামনে লোকাল একটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দেখো একেবারে সন্ধ্যে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো বা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কোনো রকম ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকে যেটা শেয়ার করব সেটা হলো আমার প্রেগনেন্সি স্টোরি। এটা হলো আমার সেকেন্ড প্রেগনেন্সি, মানে ফার্স্ট যে প্রেগনেন্সি সেটা তো তোমরা জেনেইছো সেটা কীরকম ছিল। তো আমার মেয়ে হচ্ছে আমার সেকেন্ড প্রেগনেন্সি। ওই ঘটনাটা হওয়ার পর তার 1.5 বছর কি 2 বছরের মাথায় তারপরে আমি আবার কনসিভ করি। কনসিভ করার পরে তখন তো সবাই খুবই খুশি, আর আমি তো খুশি ছিলাম, কিন্তু আমি খুশির সাথে সাথে টেনশনও প্রচুর করছিলাম। তার জন্য আমি মানে প্রথম থেকে একেবারে আমার যে গাইনি ডাক্তার, তো তার সাথে আমি একেবারে কন্ট্যাক্টে ছিলাম। একটু ছোটোখাটো কোনো প্রবলেম হতো আমি সঙ্গে সঙ্গে তার কাছে চলে যেতাম। তো সেও বলেছিল যখন আমি বুঝবো যে হ্যাঁ কিছু প্রবলেম হচ্ছে তখনই বলবো যে ওটি করে নিতে। তো আমরাও ডাক্তারের কথা মতোই চলছিলাম, তো সব ঠিকঠাকই চলছিল। আমি এইবারেরটায় আমি ভীষণ মানে খুব সাবধানে কাজ করছিলাম, আর বেশি আমি পেটে যাতে চাপ না পড়ে সেই রকম কাজ আমি কোনো রকম করছিলাম না। বেশিরভাগ সময়টাই রেস্টই নিতাম, আর আমার শাশুড়ি মাই সমস্ত কাজ করে দিতেন। তখন রান্না বান্না সব কিছুই আমার শাশুড়ি মা করতেন। তো আমি আমার মায়ের বাড়িতে যাইনি, কারণ আমি ভেবেছিলাম যে একেবারে যখন বেবি হয়ে যাবে তারপর আমি মায়ের বাড়িতে গিয়ে থাকবো। তখন গেল এক একটা করে মাস যাচ্ছে, তো আমিও বুঝতে পারছি, তাকে অনুভব করতে পারছি। করতে করতে যখন 8 মাস প্রেগনেন্সিতে, তখন একদিন কি হলো, আমি হঠাৎ করে মানে কোনো মুভমেন্ট বুঝতে পারছিলাম না। তো যেহেতু ফার্স্ট টাইম আমার ওই রকম এক্সপিরিয়েন্স একটা আছে, তো তাই জন্য আমি কি করেছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে বলি, সেও সঙ্গে সঙ্গে স্টেপ নেয়, আমাকে নিয়ে দৌড়ায় এখানকার সামনে লোকাল একটা নার্সিংহোম ছিল সেখানে দৌড়ায়। কিন্তু সেটা নামেই নার্সিংহোম, মানে সেখানে কোনো রকম ভালো পরিষেবা দেওয়া হয় না। কারণ মানে হয়তো হতো আগে, হয়তো হতো, নাম ছিল আগে। তো সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তো তারা সেখানে তো কোনো ডক্টর ছিলই না। যারা যে দুটো স্টাফ ছিল তারা বলছে যে হ্যাঁ আমরা ডক্টরকে কল করে এক্ষুনি আমরা বেবি মানে ওটি করে দিতে পারি, বেবিকে বের করে দিতে পারি, কিন্তু বেবি হয়ে যাওয়ার পরে তার কোনো দায়িত্ব আমরা নেবো না, মানে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলে ট্রান্সফার করে দেবো। তো এই কথাটা শোনার পরে তো আমরা সবাই ঘাবড়ে গেছি যে এটা আবার কেমন কথা, যে মানে তার কোনো দায়িত্ব নেবে না, বেবি হয়ে যাবে তারপর ওটি করে দেবে, তারপর মানে বেবি আর মায়ের কোনো দায়িত্ব নেবে না। তো সেটা শোনার পরে আমরা আর ওখানে থাকিনি। তো ওনারা এমনি ওনাদের যে মেশিন থাকে সেই মেশিন দিয়ে বেবির হার্টবিট চেক করেছিল, তো হার্টবিটটা ছিল। তো সেটা শুনেই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখানে আর থাকবো না, আমি বাড়ি যাব। যেহেতু হার্টবিটটা শোনা গেছে কিন্তু মুভমেন্ট তখনও হচ্ছিল না, তো আমার হাজব্যান্ডও আমাকে বাড়িতে নিয়ে চলে এলো। তো বাড়িতে নিয়ে চলে আসার পরে তারপরে আমি কি করলাম, একটা আইসক্রিম খেলাম। তো আইসক্রিমটা খাওয়ার পরে আমার মেয়ে মানে মুভমেন্ট করতে শুরু করে দিল। জানি না এটা মানে কি বলবো, এটা কোইন্সিডেন্স না কি। আইসক্রিমটা খেতে তারপরে যখন মুভমেন্টটা বুঝতে পারলাম তখন আমি একটু টেনশন ফ্রি হলাম। তো এটা তো গেল একটা ঘটনা। যখন এইরকম ঘটনাটা হলো তার কিছু কদিন পরে আমরা আমার গাইনি ডাক্তারের কাছে গিয়ে এরকম বললাম। তো উনি তখন আমাকে ডেট দিয়ে দিলেন 8 মাস, আমার মেয়ে হয়েছে 8.5 মাসে। উনি তখন বললেন যে না আমরা রিস্ক নেবো না, যেহেতু প্রথমটা ওইরকম হয়েছে তো আমরা কোনো রিস্ক নেবো না। 8.5 মাসেই আমি সাজেস্ট করছি যে তোমরা ওটিটা করে নাও, করে নি। তো ওনার কথা মতে আমরা বললাম যে যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করবেন। তো উনি বললেন যখন যে হ্যাঁ আমি 8.5 মাসেই ওটি করে দেবো। তো তখন তো উনি ডেট দিয়ে দিলেন। ডেট দিয়ে দেওয়ার পরে তো এবার আমরা বাড়ি চলে এসেছি। এবার যেদিন আমার মেয়ে হওয়ার আগের দিন রাত্রে তো
না আমার বরের ঘুম এসেছে না আমার ঘুম এসেছে, আমরা দুজনেই জেগেছিলাম। সারা রাত ধরে আমরা গল্প করেছি, কথা বলেছি। তো আমার তো পার্সোনালি কোনো দিনও ওটির মানে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি একদিকে ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে নর্মাল ডেলিভারি হোক, কিন্তু সেটা সম্ভব ছিল না। তো আমাকে ডাক্তারের কথা মতোই চলতে হতো। তো তাই জন্যই আমরা ওটির ডিসিশানটা নিই। তো তারপর যখন পরের দিন আমার ওটির টাইম ছিল 7:30 থেকে 8টার মধ্যে। তো আমরা ওই জন্য সকালবেলা 6টা কি 6:30টার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো আমাকে বলা হয়েছিল যে তুমি মানে হালকা কিছু খাবার খেতে পারো, কিন্তু ভারী কিছু খাবার খাবে না। তো আমি সেই বুঝে আমি বেশি কিছু খাইনি, জাস্ট চা বিস্কুট খেয়ে তো আমরা বেরিয়ে গেছিলাম। তো সেখানে গিয়ে তো মানে ফার্স্ট আমরাই ছিলাম ওটির পেশেন্ট। তো আমরা একা যাইনি, আমার সাথে গিয়েছিল আমাদের পাড়ার পুরো হোল টিম। মানে হোল টিম বলতে আমাদের পাড়ার যেসব ছেলেরা আছে, মানে অল্প আমার ভাইয়ের বন্ধু তারা হয়, তো তারাও গিয়েছিল। তারপরে আমার নন্দাই গিয়েছিল, আমার ননদ গিয়েছিল, মানে আমার মাসি, দিদা, মা, ভাই, মানে অনেকে গিয়েছিল। ওটিতে তো আমাকে ডাক্তার আমাকে জিজ্ঞেসই করে বসলেন যে এত লোক এসেছে, এরা কি তোমার সাথেই এসছে? তো আমি বললাম যে হ্যাঁ, আমার সাথেই এসেছে। তো এইটা হয়েছিল। যখন আমি জানতাম না যে এইটাতে ক্যাথেটার লাগানো হয়। ক্যাথেটার কি আশা করছি তোমরা জানো। তো ক্যাথেটার লাগানোর সময় আমার খুব কষ্ট হয়েছিল। তো ক্যাথেটার লাগানো হয়েছিল। তারপরে যখন আমাকে ডাকা হলো যে এবার তোমাকে নিয়ে যাওয়া হবে ওটিতে, তো আমার যেন পা এগোচ্ছিল না, আমার এত ভয় লাগছিল। মানে আমি যাচ্ছি আর মনে হচ্ছে যেন আমি দৌড়ে ঘুরে চলে যাই, কিন্তু সেটা সম্ভব ছিল না। আর আমি এমনি পার্সোনালি মানে ইঞ্জেকশনকেও খুব ভয় পাই, তো সেখানে আবার ওটি। তো তারপর যখন আমি ওটিতে ঢুকলাম, চারিদিকে সব মানে যন্ত্রপাতি এইসব দেখে মানে আমার তো একেবারে আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। তো তখন আমার যে ম্যাডাম মানে গাইনি ডাক্তার, তিনি আমাকে তুমি বলতো না, তুই তুই করেই কথা বলতো, যেহেতু আমি তার অনেক দিনকারই পেশেন্ট ছিলাম। তো আমাকে বলছে তুই একদম রিল্যাক্স থাক, কোনো রকম টেনশন করতে হবে না। তার সাথে যেসব জেন্টস যে ডাক্তাররা ছিলেন তারাও কিন্তু আমাকে মানে সমানে বলে গেছে, সাপোর্ট দিয়ে গেছে, কথা বলে গেছে আমার সাথে। এই টেবিলটার মধ্যে আমাকে শোয়ানো হলো। তো আমার চোখের ওপর একটা হালকা একটা ভেজা মতো কাপড় একটা আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ওটা দেওয়াতে আমার খুব অস্বস্তি হচ্ছিল। তো আমি বলছি আমার চোখের ওপর থেকে সরাও সরাও। তো তখন একজন জেন্টস ডাক্তার আমাকে বললেন যে তুমি মনে করো তুমি ঘুমাচ্ছ। আর তখন কি আর ওইটা মনে করা যায়? কিন্তু আমি দেখলাম যে যেহেতু আমার যে অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছিলো, তো কিছুক্ষণের মধ্যেই ওরা প্রসিডিওর শুরু করে দেবে। তো আমি আর কোনো কথা বলিনি, তো আমি চুপচাপ শুয়েছিলাম। তো তারপর সব প্রসিডিওর শুরু হলো। মানে আমার মেয়ের মাথা খুব বড় হয়েছিল। তো তখন ডাক্তাররা যখন বলছে, মানে ওকে যখন আমার পেট থেকে তোলা হচ্ছে, তখন আমি পুরো স্পষ্ট বুঝতে পারছিলাম, আমি পুরো এরকমভাবে হেলছিলাম, মানে আমি পুরো স্পষ্ট বুঝতে পারছিলাম যে ওকে বের করা হচ্ছে, কিন্তু কোনো সেন্স তো ছিল না, সেটা না, সেটা বুঝতে পারছিলাম না। তো বুঝতে পারছিলাম যে ওকে তোলা হচ্ছে। তো ওকে যখন তোলা হলো, ওর কান্নার আওয়াজটা পেলাম। তো তারপরেই আমাকে আমার গাইনি ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে যে তোর কী চাই, ছেলে না মেয়ে? তখন আমি বলেছিলাম আমার মেয়ে চাই। তো তখন আরেকজন জেন্টস ডাক্তার আমার সাথে ইয়ার্কি মারছিল কানে ভেতরে, বলছে এ বাবা তাহলে কি হবে? এবার আমি ভাবলাম তাহলে মনে হয় ছেলেই হয়েছে, আমি মনে মনে ওটাই ভাবছি। তারপরে আমার গাইনি ডাক্তার আমাকে বললেন যে ঠিক আছে, তোর যেটা চাই আমরা সেটাই তোকে দেবো বলে। তখন আমি বুঝতে পারলাম তাহলে নিশ্চয়ই মেয়ে হয়েছে। আনন্দটা মানে দ্বিগুণ হয়ে গেল। তো তারপরে যখন আমাকে দেখালো, আমার মেয়েকে নিয়ে এসে আমার সামনে এনে দেখালো, তখন আমাকে দেখিয়ে বললো দেখো কি হয়েছে। তো আমি তখন ওটিতে, তখনও আমার ওইদিকে ম্যাডামরা আমার পেটে সেলাই করছেন, আর আমাকে তখন আমার মেয়েকে দেখিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে দেখো কি হয়েছে। তখন আমি মানে হেসে আমি বলেছিলাম যে মেয়ে হয়েছে। তো ওনারা তখন একটাই কথা বলেছিলেন যে
এই প্রথম কাউকে দেখলাম যে ওটিতে এত হেসে হেসে বলছে যে মেয়ে হয়েছে বলে এত আনন্দ, এর আগে কাউকে দেখিনি। তো ওনারা এটা বললেন যে তারপর তো আমার মেয়েকে নিয়ে চলে যাওয়া হলো। তারপরে আমার মেয়ে কিন্তু আর কাঁদেনি, ওর কান্নার আওয়াজ আমি একবারই শুনেছিলাম। সেটাও আরেকটা ঘটনা আছে, সেটা হলো আমার মেয়েকে নিয়ে চলে যাওয়া হয়, তারপর বাড়ির লোককে দেখিয়েই আমার মেয়েকে সাডেনলি অবজারভেশনে রাখা হয়েছিল। কারণ যেহেতু ও প্রিম্যাচুয়ার বলবো না, মানে 8.5 মাসে হয়েছিল, একটু আগেই টাইমের আগেই হয়েছিল, তো তার জন্য ওকে একটু অবজারভেশনে রাখা হয়েছিল। আমার মেয়ের অক্সিজেনের অভাব ছিল। আমি তখন এইসব জিনিসগুলো কিছুই জানি না। আমাকে তো অপারেশন হয়ে যাওয়ার পরে আমাকে বেডে দিয়ে দিয়েছিল, তারপর এইসব আমি কিছুই জানি না। হাজব্যান্ড এগুলো আমি যখন বাড়িতে এসেছি নার্সিংহোম থেকে, তখন আমাকে বলেছিল যে এই হয়েছিল। তো তারপরে আমি জেনেছিলাম যে এইসব হয়েছিল। তো আমার মেয়েকে বলেছিল, যেহেতু আমার পেটে জল অনেক বেশি ছিল জল, তো তার জন্য আমার মেয়ের মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছিল। তো সেটা তো আর আমরা উপর থেকে বুঝতে পারছিলাম না, তো ভেতরে কি হচ্ছে সেটা তো কেউই বুঝতে পারে না। তো তাকে নাকি অক্সিজেন মুখে অক্সিজেনের যে দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়েছিল, তাকে অবজারভেশনে রাখা হয়েছিল। তার শ্বাস মানে সে মুখ দিয়ে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিল না, আমার মেয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। তো ডাক্তাররা বলেছিল আমরা অবজারভেশনে রাখছি। তো এটা শোনার পর তো আমার পরে তো খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। ও মানে প্রচণ্ড কাঁদছিল ওখানে। তো যখন আমার কাছে দেখা করতে গেছিলো তখন ও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু ওর মুখ থেকে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে। তো আমি আবার ভাবছি যে হয়তো মেয়ে হয়েছে বলে ওর মনটা এরকম ভেঙে গেছে কি, মানে আমি বুঝতে পারছি না। দেখবে অনেক সময় যেসব মায়েরা কন্যা সন্তান জন্ম দেয় তাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই এটাই থাকে যে হয়তো মেয়ে হয়েছে বলেই তারা এরকম করছে, কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না। কারণ যেহেতু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে মানে কন্যা সন্তান খুবই কম। আমার খুড়তুতো ননদ হয়েছিল, তারপরে আর কোনো মেয়ে সন্তান হয়নি, তো আমার মেয়েই হয়েছে। তো তারা খুবই খুশি ছিল যে মেয়ে হয়েছে বলে। কিন্তু যখন আমার হাজব্যান্ড মানে আসলে তখন আমার মেয়েকে তো ওরকমভাবে অবজারভেশনে রেখেছে, এবার কোনো বাবাই সহ্য করতে পারে না যে তার সন্তানকে, তার বাচ্চাকে ওই রকমভাবে দেখতে। তো আমার মেয়ে কাজ ছিল না, সেটাতে ও আরও টেনশন করছিল, তো টেনশানেই ওই রকমভাবে ছিল। কিন্তু আমার সামনে যাচ্ছিল, নর্মালি কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তবুও আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। কিন্তু কেউই আমাকে কোনো কথা বলেনি। আমার মাও গেছিলো আমার সাথে দেখা করতে, কোনো কথাই বলেনি কিছু। কিন্তু আমার মায়ের মুখ ফসকে একটা কথা বেরিয়ে গিয়েছিল যে তোকে যেমন এরকমভাবে হাতে চ্যানেল করা থাকে সেই রকমভাবে তো তোর মেয়েকেও ওই রকমভাবে করা আছে। তো আমি তখন শুনে আমি তো মাকে বলছি যে কেন, ওকে কেন করা থাকবে? তখন মা বলছে যে ও না, আমি মনে হয় ভুল দেখেছি, এরকমভাবে মানে কথাটা ঘুরিয়ে দেওয়ার মা চেষ্টা করেছিল। পরের দিন আমার রাত্রিবেলা আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসেন, আর আমিও ভাবছিলাম যে কেন আমার কাছে দিচ্ছে না। তো পরের দিন রাত্রিবেলা আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসে, যেসব সিস্টার দিদিরা ছিল তারা নিয়ে আসে আর বলে এ নাও তোমার মেয়ে, আর তোমার বর কোথায়, এই যে কাঁদছিল এতক্ষণ যে আমার মেয়ে কাঁদছে না, তো দেখো এই তো কাঁদছে বলে নিয়ে এসেছিলো। দেখো মাম্মাম চলে এসেছে, ওই জন্য ভিডিওটা স্টপ করতে হয়েছিল। তো এই হচ্ছে আমার মাম্মামের স্টোরি। মাম্মাম কেমনভাবে হয়েছিল। প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরা স্পেশাল হয়, কিন্তু ও আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ ওকে আমি অনেক কষ্ট করে পেয়েছি। ও হয়ে যাবার পরেও ও একটা যখন নিঃশ্বাস নিত, ও মানে অনেক সময় একটা আওয়াজ করতো ভেতর থেকে, তো তখন ডাক্তারকে দেখাতে আমাদের ডাক্তার বলেছিলেন যে ওর শ্বাসনালীটা একটু ছোট আছে, ওই জন্যই ওই আওয়াজটা ওর ভেতর থেকে বেরায়। তো আস্তে আস্তে যত বড় হবে তত ঠিক হয়ে যাবে। তো সেটা ভগবানের কৃপায় ঠিক হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার প্রেগনেন্সি স্টোরি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো আজকের মতো এইটুকুই। মাম্মা গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ আচ্ছা, তো চলো টাটা, গুড নাইট।